ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক 2K। আজকে আমি যেটা ক্লাস করব সেটা হচ্ছে ক্লাস 7-এর রায়মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফার্স্ট যে স্কুল, ঠিক আছে, পেজ হচ্ছে 228, ঠিক আছে, 228 এবং 229-এর মধ্যে এই স্কুলটা আছে। ফার্স্ট স্কুল সেটা হচ্ছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, ঠিক আছে। এই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা কেউ পিডিএফ নিতে চাও, একবার কিন্তু অনেকেই সেকেন্ড টার্মের পিডিএফ নিয়েছিল, অনেকেই ভালো বলেছে আর কি। তো সেকেন্ড টার্মে যারা নেবে তারা কিন্তু এই পিডিএফগুলো কালেক্ট করতে পারো। পিডিএফ তোমার কীরকম থাকবে, এই যে ভিডিওর মাধ্যমে যেটা পিডিএফটা দেখতে পাচ্ছ সেই পিডিএফ সেরকমই থাকবে। হ্যাঁ, তো যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তার জন্য একটা মূল্য রেখেছি। হ্যাঁ, তো সেটা হচ্ছে তোমার, যদি একটা সাবজেক্ট শুধু সায়েন্সের নাও, শুধু পরিবেশ ও বিজ্ঞানে যদি নাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 45 রুপিস পে করতে হবে। আর যদি তুমি ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি তিনটা নাও, তাহলে তিনটার জন্য মোট তোমাকে 125 টাকা পে করতে হবে। তাহলে 125 টাকা পে করে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করতে পারো। সম্পূর্ণ তোমার যতটা স্কুল আছে সমস্ত স্কুলের ছোট থেকে বড় কোশ্চেন, সমস্ত কোশ্চেন কিন্তু এই পিডিএফের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি, সায়েন্স, বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল, এই তিনটার যে পিডিএফ নেবে তার জন্য তাকে 125 টাকা পে করতে হবে। আর যদি যে কোনো একটাই নেয়, শুধু সায়েন্স নেয়, তাহলে সেক্ষেত্রে তাকে 45 টাকা পে করতে হবে, ঠিক আছে। কীভাবে পে করবে সেটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357। এই নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। কীভাবে পেমেন্ট করতে হবে সেখানে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো পিডিএফ ব্যাপারে। এবার আসছি আমরা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, ফার্স্ট যে আলিপুর এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্রথমে আমরা দেখো। এই স্কুলে কিন্তু কোশ্চেনগুলোকে দুটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স, ঠিক আছে। তো প্রথমে আমরা যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট এক দাগের বলেছে যে এক কথায় উত্তর দাও। যে কোনো 5টা বলেছে, আমরা কিন্তু সবটা এখানে কোশ্চেন অ্যান্সার করব। তো ফার্স্ট যে কোশ্চেন বলেছে, প্রথম যে কোশ্চেন বলেছে দেখো, যে মানুষের দেহে সোডিয়াম মৌলের ওজনানুপাতিক শতাংশ কত। তো মানুষের দেহে সোডিয়াম মৌলের ওজনানুপাতিক শতাংশ হচ্ছে তোমার 0.15%, 0.15%, ঠিক আছে, 0.15%। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 2 নম্বর কোশ্চিন, যে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্ত কী। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্তটা কী? যে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্তটা হচ্ছে এই, যে ফলক তলটিকে অমসৃণ বা খসখসে হতে হবে। অমসৃণ হতে হবে, মসৃণ নয়। কী হতে হবে? অমসৃণ হতে হবে বা খসখসে হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার শর্ত। নেক্সট 2 নম্বর কোশ্চিন, যে ফারেনহাইট স্কেলের জলের স্ফুটনাঙ্ক কত। ফারেনহাইট স্কেলের জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। আশা করছি বুঝতে পারছি, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 2 দাগের একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট বলেছে যে মন্দনের এসআই একক কী। মন্দনের এসআই একক কী? মন্দনের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা ভাষায় লিখতে পারো, বা সংক্ষেপে লিখতে গেলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও লিখতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে তেঁতুল ফলে কি অ্যাসিড থাকে। তেঁতুল ফলে কি অ্যাসিড থাকে? তো তেঁতুল ফলে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। কী বলো তো? টার্টারিক অ্যাসিড। নেক্সট কোশ্চিন দেখো, 6 নম্বর, যে ফেরিক অক্সাইডের সংকেত কী। ফেরিক অক্সাইডের সংকেত কী? তো ফেরিক অক্সাইডের সংকেত হবে Fe2O3। এটা হচ্ছে ফেরিক অক্সাইডের সংকেত।
এই ছিল এক কথায় উত্তর দেওয়ার সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা নিচের 2 দাগের কোশ্চেনে। 2 দাগের কোশ্চেন তোমার বলেছে যে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো বা সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে যে রংধনু আলোর বিচ্ছুরণ একটি কৃত্রিম ঘটনা, এটা কিন্তু মিথ্যা হবে। আর এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1 মার্ক এক কথায় উত্তর দেওয়ার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। যে রংধনু আলোর বিচ্ছুরণে একটি কৃত্রিম ঘটনা, এটা কিন্তু মিথ্যা হবে। কারণ যে রংধনু আলোর বিচ্ছুরণে একটি প্রাকৃতিক ঘটনা, কৃত্রিম ঘটনা নয়। কৃত্রিম ঘটনা মানে যেটা আমরা তৈরি করি সেটাকে কৃত্রিম বলছে, আর প্রাকৃতিক ঘটনা মানে হয়েছে যেটা প্রকৃতির মাধ্যমে যে ঘটনা ঘটে থাকে সেটাকে প্রাকৃতিক ঘটনা বলছে। তাহলে এখানে যে রংধনুটা আলোর বিচ্ছুরণে একটা কী বলতো প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট কোশ্চেন বলেছে যে ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে যৌগ গঠন করলে আধান শূন্য হয়। ক্যাটায়ন ও অ্যানায়ন যুক্ত হয়ে যৌগ গঠন করলে আধান কী হয়, শূন্য হয়। এক্ষেত্রে কী হবে, সত্য হবে। ওকে, 3 নম্বর কোশ্চেন বলেছে যে হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেট যৌগ। হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়ামের ফসফেট যৌগ, এটাও কী হবে, সত্য হবে। ওকে, তারপরে নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর ওপর ক্রিয়া করে। ক্রিয়া ও প্রতিক্রিয়া একই বস্তুর ওপর ক্রিয়া করে, এটা কী হবে, মিথ্যা হবে। কারণ ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে, একই বস্তুর ওপর ক্রিয়া করে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কী বলতো, মিথ্যা। তারপরে নেক্সট 5 নম্বর বলছে তাপমাপক যন্ত্রটি হলো ক্যালোরিমিটার। তাপমাপক যন্ত্রটি হলো ক্যালোরিমিটার, এটা কী হবে, মিথ্যা হবে। কারণ তাপমাত্রার যন্ত্র হলো তোমার থার্মোমিটার, তাপমাত্রার মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, আর যেটা ক্যালোরিমিটার দিয়ে যে মাপা হয় তাপের পরিমাপ মাপা হয়, তাপের পরিমাপ মাপা হয়। তারপরে নেক্সট এমসিকিউ, যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। আর এমসিকিউর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো যদি তোমরা পিডিএফ নিতে চাও, শুধু সায়েন্সের পিডিএফ নিতে চাও, আমরা কিন্তু সায়েন্স মানে পিডিএফ প্রোভাইড করবো প্রশ্নবিচিত্রা, সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি তিনটা থেকে মোট মূল্য হচ্ছে তোমার 125 টাকা। আর যদি যে কোনো একটা সাবজেক্ট নাও, যদি সায়েন্স নাও বা শুধু হিস্ট্রি নাও বা শুধু জিওগ্রাফি নাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 45 টাকা পে করতে হবে। ঠিক আছে, তাহলে পে করবে কোথায়, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তাহলে যে বা দিনরা এই পিডিএফগুলো নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ওকে, পেমেন্ট কীভাবে করবে সেটা আমি সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো। আর পিডিএফটা থাকবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম পিডিএফ, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা এইরকমই পিডিএফ থাকবে, মানে এটাই পিডিএফ থাকবে। ঠিক আছে, আর প্রত্যেকটা স্কুলের পিডিএফ কিন্তু এরকম থাকবে। এবার আসছি আমরা 3 দাগের কোশ্চেনে। 3 দাগের কোশ্চেন বলেছে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে 2H2O2 এরো 2H2O+O2, তাহলে এটি কোন ধরনের বিক্রিয়া, এটি হচ্ছে অ্যান্সার হবে অপশান বি, এটি একটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, কী হচ্ছে, এটা একটা বিয়োজন বিক্রিয়া মানে যে কোনো একটা যৌগ থেকে দুটা যৌগে বা তিনটা যৌগে মানে ভেঙে তৈরি হচ্ছে। তো এখানে দেখো কী ছিল, 2H2O2 ছিল, এটাকে ভেঙে কী হচ্ছে, একটা 2H2O তৈরি হচ্ছে আর একটা O2 তৈরি হচ্ছে। তাহলে এই টার্মটাকে দুটো ভেঙে তৈরি হচ্ছে, তার জন্য এটাকে আমরা কী বলবো, বিয়োজন বিক্রিয়া বলবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে যে ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো, ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো, আনসার হবে অপশান ডি, ঘষা কাচ। কী বলতো, ঘষা কাচ। 3 নম্বর কোশ্চেন, যে প্রদত্ত কোন উপাদান শরীরের বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়। প্রদত্ত কোন উপাদান শরীরের বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, NaCl, সোডিয়াম ক্লোরাইড। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজন, বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজন কি, বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রয়োজন হচ্ছে বল, অ্যান্সার হবে অপশান সি, বল। নেক্সট, কোনটি প্রোটিন জাতীয় পলিমার নয়, কোনটি প্রোটিন জাতীয় পলিমার নয়, অ্যান্সার হবে অপশান ডি, শর্করা। শর্করা কিন্তু প্রোটিন জাতীয় পলিমার নয়। নেক্সট, এবার 4 দাগের যে কোশ্চেনগুলো আছে দেখো, 4 দাগের কোশ্চেন বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা তোমার 2 মার্কের কোশ্চেন। তো ফার্স্ট যে কোশ্চেন বলেছে
যে হাতে ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। যদি হাতে ইথার ঢালা হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডা অনুভূত হয় কেন? কারণ ইথার একটি কী বলো তো, ইথার একটি অদ্বিতীয় ইথার একটি অতি উদায়ী তরল। হাতে ইথার ঢাললে তা বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ সরাসরি আমাদের হাত বা ত্বক থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশের উষ্ণতা কমে যায় এবং ঠান্ডা অনুভূত হয়। এটি হচ্ছে মেন কারণ, যে হাতে যদি ইথার ঢালা হয় তাহলে হাত কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা অনুভব করে। নেক্সট কোশ্চিন 2 নম্বর, যে পারদ ও ক্যাডমিয়াম ধাতব যৌগের ক্ষতিকারক প্রভাব লিখো। পারদ ও ক্যাডমিয়াম ধাতব যৌগের ক্ষতিকারক প্রভাব লিখো। তো পারদের ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে মিনামাটা রোগ সৃষ্টি করে, যা স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। পারদ কী বলতো, পারদের মাধ্যমে তোমার মিনামাটা রোগ সৃষ্টি হয়। আর ক্যাডমিয়ামের মাধ্যমে তোমার ইথাই রোগ সৃষ্টি করে, যা হাড় দুর্বল ও ভঙ্গুর করে ফেলে। ঠিক আছে, তো এটা হচ্ছে পারদ ও ক্যাডমিয়াম ধাতব যৌগের ক্ষতিকারক প্রভাব। তারপরে 3 নম্বর কোশ্চিন বলেছে যে ডব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু ডি বলতে কী বোঝায়? তো ডব্লিউ ইজিক্যাল টু এফ ডি বলতে বোঝায় যেখানে কার্য, ডব্লিউটা কী বলতো কার্য, আর এফটা হচ্ছে বল, আর ডিটা হচ্ছে সরণ। তাহলে কার্য ইজিক্যাল টু কী বলতো, বল ইন্টু সরণ। অর্থাৎ সংজ্ঞা হিসেবে বলতে গেলে যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে, তবে প্রয়োগ করা বল ও বলের অভিমুখের অতিক্রান্ত দূরত্বের গুণফলটি হলো কৃতকার্য। অর্থাৎ বল এবং সরণের যে গুণফলটা সেটা হচ্ছে তোমার কৃতকার্য। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে, তবে প্রয়োগ করা বল এবং বলের অভিমুখে অতিক্রান্ত দূরত্বের গুণফলটি হচ্ছে কী বলতো, কৃতকার্য। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চিন বলেছে এসআইতে বলের একক কী? এসআইতে বলের একক হচ্ছে বলতো নিউটন। এসআইতে বলের একক নিউটন। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চিন, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বাহ্যিক বলের সমানুপাতিক হবে, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনে কী হবে, সেই দিকে হবে। এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ঠিক আছে, তারপরে 5 নম্বর বলছে পরমাণু নিউক্লিয়াস কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই যে 1 নম্বর স্কুলে কিন্তু প্রত্যেকটা কোশ্চিনে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে পরমাণু নিউক্লিয়াস কাকে বলে? কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন কণা নেই? কোন পরমাণুর কেন্দ্রে নিউট্রন কণা নেই? তো পরমাণু কাকে বলে? যে পরমাণুর কেন্দ্রে অবস্থিত অত্যন্ত ক্ষুদ্র ও ধনাত্মক আধানযুক্ত ঘনকেন্দ্রক, যেখানে পরমাণু প্রায় সমস্ত ভর এবং প্রোটন পুঞ্জীভূত থাকে, তাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস বলবো। আর যে পরমাণুর কেন্দ্রে নিউট্রন কণা নেই সেটা হচ্ছে তোমার সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম H11। পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন কণা নেই, সাধারণ হাইড্রোজেন কেন্দ্রে নিউট্রন কণা নেই। তারপরে নেক্সট কোশ্চিন, যে বর্ষাকালে খাদ্য লবণ ভিজে ওঠার কারণ কি? বর্ষাকালে খাদ্য লবণ ভিজে ওঠার কারণ কি? তো সাধারণ খাদ্য লবণে অশুদ্ধি হিসেবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো থাকে। এই যৌগগুলি জলগ্রাহী। বর্ষাকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এরা বাতাস থেকে জল শুষে নেয়, ফলে খাদ্য লবণটা ভিজে ওঠে। এটি হচ্ছে তোমার মেন কারণ। ঠিক আছে, তারপরে নেক্সট তোমার 5 নম্বর কোশ্চিন, যেগুলো হচ্ছে 3 মার্কের। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রত্যেকটা কিন্তু তোমার 3 মার্কের কোশ্চিন। তো এই কোশ্চিন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং পিডিএফের জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া প্রথম দিকে আমি বলেছি হোয়াটসঅ্যাপ নম্বর, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া কিন্তু তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। পিডিএফের মূল্য শুধুমাত্র যদি সায়েন্স নাও তাহলে সেক্ষেত্রে 45, এবং হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স 3টা নিলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো 125 টাকা কীভাবে পে করো সেটা আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে তোমাদের বলে দেবো। তা পিডিএফটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা কিন্তু আমি ভিডিওর শুরুতে কিন্তু তোমাদের বলে দিয়েছি, বা সেখানে অলরেডি লেখা আছে হোয়াটসঅ্যাপ নম্বর। ঠিক আছে, তো যে বা যারা পিডিএফ নেবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ওকে, আর পিডিএফ কীরকমভাবে থাকবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এই পিডিএফটি থাকবে। ঠিক আছে, অনেকে এটা করতে পারে, অনেকে ভাবে যে আমি পিডিএফ নেব না, আমি শুধুমাত্র ভিডিও দেখে আমি লিখে নেব। ঠিক আছে, সেটাও করতে পারো, কিন্তু যদি পিডিএফ নিয়ে নাও
পিডিএফ নিয়ে যদি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নাও তাহলে সেক্ষেত্রে তোমার পড়তে খাটনিটা কমে যাবে, ঠিক আছে। তোমরা যদি খাটতে পারো ওটা একটা ভালো একটা দিক, তোমরা নিজে থেকে খেটে করতে পারো, ঠিক আছে। তো আমরা প্রথমে এবার আমরা 5 দাগের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করছি। 1 দাগের কোশ্চেন বলেছে যে জলীয় দ্রবণ এসিএল এর বিয়োজন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। জলীয় দ্রবণে এসিএল এর বিয়োজন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তারপর হচ্ছে লঘু ক্ষারীয় দ্রবণে ফেনল প্যাথালিনের রং কী আর সমতা বিধান করতে বলেছে। এই যে সমতা বিধান এটা আমি কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের শিখিয়েও দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন বলেছে জলীয় দ্রবণে এসিএল বিয়োজন বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তো এসিএল এর বিয়োজন বিক্রিয়া যা হাইড্রোক্লোরিক অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সমীকরণটা হবে এরকম যে এসিএল এরা ভেঙে তৈরি হচ্ছে H+ আর Cl-। এটা হচ্ছে এসিএল এর বিয়োজন। তারপর লঘু ক্ষারীয় দ্রবণে ফেনল প্যাথালিনের রং কী। তো জলীয় ক্ষারীয় দ্রবণে ফেনল প্যাথালিনের রংটা হচ্ছে তোমার কী বলো তো, গোলাপি হয়। কী বলো তো, গোলাপি। তারপরে আমরা সমতা বিধান করব। দেখো সমতা বিধান মানে কি? সমতা বিধান মানে হচ্ছে যে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের দুই সাইডে তোমার সমান সংখ্যক পরমাণু রাখতে হবে, পরমাণুর ভরটা রাখতে হবে সমান সংখ্যক। তো ফার্স্ট তোমার যেটা ছিল এই যে দেখো এটা কোশ্চেনটা যে Na2CO3 প্লাস PbNO3 অ্যারো PbCO3 প্লাস NaNO3। এবার আমাকে পরমাণু এটা দেখতে হবে। তো এখানে তোমার দেখো যে Na তোমার কত আছে, Na তোমার এখানে দুটো, এপারে দুটো আছে আর এপারে কটা আছে, একটা আছে, তাহলে মেল খাচ্ছে না। তাহলে Na আমাকে কি করতে হবে, দুটো নিয়ে আসতে হবে। তার জন্য যেখানে নেই সেখানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। বা দেখতে হবে যে এখানে গুণ করতে হবে না কোথায় গুণ করতে হবে কোনো সংখ্যা। তো সংখ্যা সমানের মানে অ্যারোর দুই দিকে কিন্তু সমান সংখ্যা দিয়ে তোমাকে সমান করতে হবে। তো একেরটা দেখো অ্যান্সার কী করেছি দেখো যে Na2CO3 প্লাস PbNO3 অ্যারো PbCO3 প্লাস 2NaNO3। এই যে দেখো যেটা বললাম আমি, দেখো সবটাই কিন্তু সেম হয়। এখানে যখনই আমরা এখানে কিন্তু 2 ছিল না, দেখো এই জায়গায় যখন 2 দিলাম দেখো যে সেম সমান দুপারে কিন্তু সেম থাকবে। Na2 এখানে কটা আছে, দুটো, এখানেও কি 2Na পেয়ে গেলাম। তারপরে এখানে CO3 কটা, CO কটা, 3টা, তাহলে এখানেও দেখো CO কটা আছে, 3টা আছে। তারপরে দেখো এটা এটা কমপ্লিট হয়ে গেল। এবার পিবি দেখো পিবি কটা আছে, একটা, তো এখানে একটা। এখানে NO3 কটা, NO3টা 6টা, কারণ দেখো 3 2 6, আর এখানে 2 আর নিচে 3 গুণ করলে কী হয় 6, তাহলে 6 হয়ে যাচ্ছে NO3। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট বি নম্বর যেটা দেওয়া আছে যে Fe প্লাস H2O অ্যারো Fe3O4 প্লাস H2। এটা থেকে আমরা কি করব, দেখো যে এপারে এখানে দেখো Fe কটা আছে, এখানে Fe কটা আছে, একটা, এপারে কটা, 3টা আছে, তাহলে এবারে 3টা দরকার, তাহলে 3Fe দিলাম। এটা হতে পারে নাও হতে পারে, আগে চেক করে নাও, চেক করে নেবে তোমার মুখে মুখে। প্লাস O4 আছে, ও 4টা আছে, কিন্তু এখানে ও কটা আছে, এখানে ও একটা, তাহলে এখানে কি করতে হবে 4 দিয়ে গুণ করতে হবে H2O। যখনই 4 দিয়ে গুণ করলাম 4টা তো ও পেয়ে গেলাম, কিন্তু হাইড্রোজেন কটা হয়ে যাচ্ছে, H কটা হয়ে যাচ্ছে, 8টা হয়ে যাচ্ছে। কিন্তু আমার এপারে তোমার কী ছিল, এটা তো মিলে যাচ্ছে Fe3O4 প্লাস হাইড্রোজেন কটা, এখানে 2টা আছে, কিন্তু এখানে কটা হয়ে গেল, 8টা হয়ে গেলো। তাহলে এখানেও কী করতে হবে 4H2 মানে 4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, তোমরা দেখে নাও এখানে দেওয়া আছে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন কী বলেছে যে এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো। আর সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর্গত, আর 104°F তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো, ঠিক আছে। অর্থাৎ ফারেনহাইট স্কেলকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে বলেছে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চিন এবং ভালো কোশ্চিন যে এক্স রশ্মি ও অতিবেগুনি রশ্মির একটি করে ক্ষতিকারক প্রভাব। তো প্রথমে আমরা এক্স রশ্মির ক্ষতিকারক প্রভাব পড়ব, যে এক্স রশ্মির প্রভাবে কী ক্ষতি হয়, যে জীবকোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং অতিরিক্ত এক্সপোজরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে এক্স রশ্মির ক্ষতিকারক প্রভাব। আর অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাবটা কি, যে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে এবং চোখে ছানি পড়ার ঝুঁকি বাড়ায়। অতিবেগুনি রশ্মির এটা হচ্ছে ক্ষতিকারক প্রভাব। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত। তো সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে 100°।
সেলসিয়াস স্কেলের প্রাথমিক স্তর হচ্ছে তোমার 100 ডিগ্রি। তারপরে বলছে তোমার 104 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করো। তো আমরা কি জানি, বা এখানে তোমার ফর্মুলা দিয়ে করেছে, কারণ আমরা জানি কি বলতো, C/5 = F-32/9। এটা তোমার সেলসিয়াসের স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো C/5 = F-32/9, তাহলে C/5 থাকলো, এবং এফ এর মানটা দেখো, ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে 104, তো 104 বসেছি। মানে এরকম যে C/5 = 104 - 32, আর ফর্মুলার 9 আছে থাকলো। তাহলে C/5 থাকলো, তাহলে বাদ যদি লিখতে যাই, তাহলে C/5 থাকবে = 104 থেকে 32 বাদ দিলে কত হবে? 104 থেকে 32 যদি বাদ দিয়ে আমরা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে হবে 72, আর নিচে 9। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো? কোনাকুনি গুণ করলে পাবো 9C। তোমার 9C = তোমার মানে 72 ইন্টু রেখে দিচ্ছি, গুণ আকারে রেখে দিলাম। তাহলে C = কী পাবো? তাহলে C পাবো তোমার 72 গুণিত 5/9, এখানে 8 9 72, তাহলে 5 8 কত হচ্ছে 40, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, তারপরে অথবার কোশ্চিন আছে একটা, হ্যাঁ, ওই দাগেরই অথবার কোশ্চিন, যে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কীরূপ পরিবর্তন হয়, আর সিনেমার পর্দা সাদা অমসৃণ হয় কেন, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চিন একটা কিন্তু, ঠিক আছে। যে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কীরূপ পরিবর্তন হয়। তো আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন কি বলতো, প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরের দিকে সরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা বড় হয়, ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চিন, সেটা হচ্ছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন। 1 নম্বর, যে সাদা হওয়ার কারণ হচ্ছে যে সাদা রং আলোর সমস্ত উপাদান রঙকে সমানভাবে প্রতিফলিত করে, ফলে ছবির আসল রং অবিকৃত থাকে। আর অমিশ্র হওয়ার কারণ হচ্ছে যে অমিশ্রণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে, এর ফলে প্রজেক্টর থেকে আসা আলো প্রেক্ষাগৃহের সমস্ত দিক ছড়িয়ে পড়ে এবং দর্শকরা যে কোনো কোণ থেকে ছবি স্পষ্টভাবে সেটাকে দেখতে পারবে। এই ছিল মেন কারণ। তারপরে 3 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা, এখান থেকে কোশ্চিন কিন্তু আসবেই, যে জৈব ভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমার বলতে কী বোঝো, উদাহরণ দাও, আর দেহতল কখন আম্লিক হয় ও কেন। তো জৈব ভঙ্গুর পলিমারটা কি? তো জৈব ভঙ্গুর পলিমারটা হচ্ছে যে যেসব পলিমার প্রাকৃতিক অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ক্রিয়ায় সহজে ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং পরিবেশ দূষণ ঘটায় না, তাদের জৈব ভঙ্গুর পলিমার বলা হয়, যেমন সেলুলোজ, প্রোটিন ইত্যাদি। আর জৈব অভঙ্গুর পলিমার কাকে বলা হয়, যে যেসব পলিমার অণুজীব দ্বারা বিয়োজিত হয় না, অর্থাৎ এবং শত শত বছর ধরে কী বলতো প্রকৃত অবিকৃত থাকে, পরিবেশ দূষণ ঘটায়, মানে নষ্ট হয় না, পরিবেশের থেকে সেটা কী বলতো পরিবেশ দূষণ ঘটায়, তাদের জৈব অভঙ্গুর পলিমার বলে, যেমন হয় পলিথিন, পিভিসি। তারপরে কোশ্চেন বলেছে যে দেহতল কখন আম্লিক হয় ও কেন। যে অতিরিক্ত ঘাম নিঃসরণ হলে এবং ত্বকের উপর অবস্থিত ল্যাকটিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড জমা হলে দেহতল আম্লিক হয়ে ওঠে, এটি ত্বকের ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা যে লাইফ সায়েন্স আছে, সেই লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো, যদি তোমরা পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে। শুধু সায়েন্সের পিডিএফ নিলে 45 রুপিস, এবং যদি তোমরা তোমার সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি তিনটার যদি পিডিএফ নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 125 টাকা পে করে নিতে হবে। তাহলে 125 টাকা পে করে তোমরা তিনটা সাবজেক্টের পিডিএফ কিন্তু সম্পূর্ণ তোমরা কালেক্ট করতে পারো, ঠিক আছে। তো এবার আসি আমরা কোশ্চিনে। লাইফ সায়েন্সের কোশ্চিনে ফার্স্ট বলেছে এক কথায় উত্তর দাও, ঠিক আছে। ফার্স্ট কোশ্চিন বলেছে
যে মানুষের দেহে কোথায় মায়োসিন প্রোটিন থাকে, মানুষের দেহে কোথায় মায়োসিন প্রোটিন থাকে, সঠিক অ্যান্সার সেটা হচ্ছে পেশিকোষে। মানুষের পেশিকোষে কিন্তু মায়োসিন পেশিটা থাকে। 2 নম্বর কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে এসপিএম এর সম্পূর্ণ নাম কি? এসপিএম এর সম্পূর্ণ নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ঠিক আছে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 3 নম্বর কোশ্চিন, যে মানব বৃক্কের ওজন হিসেবে শতকরা কত শতাংশ জল থাকে? মানব বৃক্কের ওজন হিসেবে শতকরা কত শতাংশ জল থাকে? প্রায় তোমার 80 থেকে 83% জল থাকে। মানব বৃক্কের ওজন হিসেবে প্রায় 80 থেকে 83% জল থাকে। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চিন বলেছে যে রোনাল্ড রস কোন সালে নোবেল পুরস্কার পান? রোনাল্ড রস কোন সালে নোবেল পুরস্কার পান? তিনি 1902 সালে, ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। কত সালে? 1902 সালে। তারপরে 5 নম্বর কোশ্চিন বলছে সাইবেরিয়ান বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি? সাইবেরিয়ান বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণটা কি? সেটা হচ্ছে বাসস্থান ধ্বংস এবং চোরা শিকার, এটা হচ্ছে তার মেন কারণ। 6 নম্বর, যে ইউনিসেফ গঠনের উদ্দেশ্য কী ছিল? এই যে ইউনিসেফটা একটা সংগঠন গঠন করেছিল, তার উদ্দেশ্যটা কী ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত শিশু এবং মায়েদের জরুরি খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষাগত সহায়তা প্রদান করার মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে বলছে যে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট 1 নম্বর কোশ্চিন, যে সবুজ উদ্ভিদ, তারপরে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, এটা কী হবে? বাজ পাখি বা ময়ূর, যে কোনো একটা লিখলে হবে। বাজ পাখি দিতে পারো বা ময়ূরও দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খলের তোমার চার্ট। 2 নম্বর বলছে যে চোখের কোণে ড্যাশের অভাবে ফ্যাকাশে ভাব দেখা যায়। চোখের কোণে ড্যাশের অভাবে ফ্যাকাশে দেখা যায়, সেটা হচ্ছে আয়রন এর অভাবে, বা লোহা বা হিমোগ্লোবিন বলতে পারো। তো মেন যেটা আছে সেটা আয়রনই বলবে। ঠিক আছে, চোখের কোণে আয়রনের অভাবে কিন্তু ফ্যাকাশে ভাব দেখা যায়। তারপরে 3 নম্বর, যে হিমালয় এশিয়ার ড্যাশটি বড় বড় নদীকে পুষ্ট করে। হিমালয় এশিয়ার ড্যাশটি বড় বড় নদীকে পুষ্ট করে। প্রায় 19টি, কত? 19টি। হিমালয় এশিয়ার প্রায় 19টি বড় বড় নদীকে কী করে? পুষ্ট করে। নেক্সট 4 নম্বর, যে ধাতুর বাষ্প ব্যবহার করা হয় ড্যাশ তৈরি করতে। ধাতুর বাষ্প ব্যবহার করা হয় ড্যাশ তৈরি করতে, সেটা হচ্ছে ডিসচার্জ ল্যাম্প বা টিউবলাইট, যে কোনো একটা লিখলে হবে। খাদ্য হজমের সময় ড্যাশ হিসেবে জল ব্যবহৃত হয়। খাদ্য হজমের সময় দ্রাবক বা আর্দ্র বিশ্লেষণকারী উপাদান হিসেবে জল কিন্তু ব্যবহৃত হয়। জল তোমার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট বলেছে ড্যাশ সালে শুধু টিকাদানের মাধ্যমে গুটি বসন্তকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল। কত সালে? 1977 সালে। এটা ভারতে। ঠিক আছে, 1977 সালে তোমার শুধু টিকাদানের মাধ্যমে গুটি বসন্ত পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল। আর এটা হচ্ছে বিশ্ব সংস্কার ঘোষণা অনুসারে সেটা হচ্ছে 1980। ঠিক আছে, আর ভারতে যদি বলো সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে 1977। নেক্সট 3 নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো আছে। তো প্রথমে দেখো, 1 নম্বর হচ্ছে সোডিয়াম, এর উত্তর হবে কি বলো তো? অপশান সি, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ। ধোঁয়া শোষণ করে, এটা হবে তোমার অপশান ডি, কুয়াশা। আর তারপরে 3 নম্বর হচ্ছে ডিসলেক্সিয়া, এটা হবে অপশান জি, পড়া বুঝে মনে রাখতে ও লিখতে অসুবিধা। আর অটিজম, এটা হচ্ছে এ, একই কাজ বারবার করা। আর শব্দ শোষণ করে, সেটা হচ্ছে বট। ওকে, এবার আসছি আমরা 4 দাগের কোশ্চেনগুলো অ্যান্সার নিই। আর এটা হচ্ছে তোমার 4 দাগের কোশ্চেন অ্যান্সার হচ্ছে লাস্ট দাগ নম্বর। আর এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এই পিডিএফের জন্য একটা ন্যূনতম মূল্য রাখা হয়েছে, সেই মূল্যটা দিয়ে তোমরা পিডিএফগুলো কালেক্ট করতে পারো। ঠিক আছে, তো 4-এর 1 নম্বর কোশ্চিন বলেছে, দেখো যে ভিটামিন এ ও ডি এর অভাবজনিত রোগের নাম ও একটি করে প্রতিকার লেখো। ভিটামিন এ ও ডি এর অভাবজনিত রোগের নাম ও একটি করে প্রতিকার লেখো। অ্যাজিটোমোটো কি আর এর ক্ষতিকারক প্রভাব লেখো। তো ভিটামিন এ এর একটা অভাবজনিত রোগ
এর কাজ অভাবজনিত রোগ হচ্ছে কী বলতো? অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা। আর প্রতিকার কী করতে হবে? যে গাজর, পাকা পেঁপে, দুধ, সামুদ্রিক মাছের যকৃতের তেল ইত্যাদি গ্রহণ করতে হবে, খেতে হবে। আর ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হচ্ছে রিকেট। আর এর প্রতিকারটা কী বলতো? যে পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ এবং ডিমের কুসুম দুধ খাওয়া। অ্যাজিনোমাটো কি? এটি হলো মনোসোডিয়াম গ্লুটামেট, যা খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত লবণ। আর এর ক্ষতিকারক প্রভাবটা কি? ক্ষতিকারক প্রভাব হচ্ছে এটি অতিরিক্ত খেলে মাথায় ব্যথা ও বুকে ব্যথা, বুক ধড়ফড় করা ও স্নায়ুর জটিলতা হতে পারে। নেক্সট 2 নম্বর, যে জীববৈচিত্র্য কী? জীববৈচিত্র্য কী আর জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তোমার কী করণীয়? তো জীববৈচিত্র্য হচ্ছে যে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রকার উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের প্রাচুর্যকে জীববৈচিত্র্য বলা হয়। জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ বলেছে। তো একটা হচ্ছে কি নগরায়ন ও বনধ্বংসের ফলে বাসস্থান বিনষ্ট হওয়া, আর 2 পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন। আর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তোমার কী কী করণীয় বা কী করতে হবে সেটা কী হবে? যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় হচ্ছে একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে এবং বন্ধুবান্ধব এবং পরিবারের সাথেও সুসম্পর্ক রাখতে হবে। ঠিক আছে? নেক্সট অথবা দিয়ে যে মশার দুটি অঙ্গ ম্যান্ডিবল ও ল্যাব্রামের কাজ লেখো। বিএমআই কি? আর বটুলিসম রোগে জীবাণুর সংক্রমণ কিভাবে ঘটে? ম্যান্ডিবল যে চামড়া ফুরাতে বা ফুটো করতে সাহায্য করে। ল্যাব্রাম রক্ত চুষে নেওয়ার জন্য নালীর মতো কাজ করে। আর বিএমআইএসের হচ্ছে বডি মাস ইন্ডেক্সের হচ্ছে ওজনকে উচ্চতা আর বর্গ দিয়ে ভাগ করলে পাওয়ার অনুপাত। এটা হচ্ছে বিএমআই। আর বটুলিজম রোগের জীবাণু সংক্রমণে কিভাবে ঘটে? সেটা হচ্ছে তোমার এই যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিয়াম ব্যাকটেরিয়াযুক্ত ক্যানজাত বা বাসি খাবার খেলে এর সংক্রমণ ঘটে। 3 নম্বর কোশ্চিন এবং এই ফার্স্ট স্কুলের লাস্ট কোশ্চিন, যে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকাটা কী? 1 নম্বর অক্সিজেন সরবরাহ, সালোক সংশ্লেষে বায়ুমণ্ডলে O2 প্রদান ও কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। মৃত্তিকা ক্ষয়রোধ, গাছের মূল মাটিকে শক্ত করে ধরে রেখে ভূমিধস ও ক্ষয়রোধ করে। জলবায়ু নিয়ন্ত্রণ, প্রশোধনের মাধ্যমে জলীয় বাষ্প ত্যাগ করে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। এই ছিল আমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট যে স্কুল রায়মাটি এবং প্রশ্নবিচিত্রা, সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিলাম। ঠিক আছে? এবং শেষে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।